বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে সিরিজটা নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। সঞ্জয় সাহা পিয়াল, স্বাগত আপনাকে খেলা যোগে। সেই সাথে শুভ সকাল। সহকর্মী হাসান সজীব বলছিলেন যে 5টা পরিবর্তন নিয়েই কি নিজেদের যে অবস্থান সেটা থেকে সরে গেল কিনা। লিটন দাস ম্যাচের শেষে বলছিলেন যে এই পরিবর্তনটা আসলে তারা করেছিলেন বেঞ্চের প্লেয়ারদেরকে বাজিয়ে দেখার জন্য। তো বেঞ্চের প্লেয়ারদেরকে বাজিয়ে দেখাতে গিয়ে আলটিমেটলি তো নিজেদের ফলাফলটা তারা হারালো। তার মানে কি বেঞ্চের প্লেয়াররা ঠিক আপ টু দ্য মার্ক না? যারা টি-20 দলে রয়েছে তারা আসলে ঠিক ওইভাবে টি-20 সুলভ খেলাটা খেলতে পারলেন না। না, সেটা আপনি যেটা দেখলাম আমরা দর্শকদের কিছু চেহারা আর কি রিপোর্টটাতে, যে তারা খুবই হতাশ। কালকে মিরপুরে কিন্তু একটা ফুল হাউস ছিল, মানে তারা সব দর্শকরা গিয়েছিলেন আসলে হোয়াইট ওয়াশ হবে বাংলাদেশ, হোয়াইট ওয়াশ করবে পাকিস্তানকে, এমন একটা প্রত্যাশা নিয়ে। সেখানে আপনি কি করলেন তাদের সঙ্গে তাদের প্রত্যাশাটা আপনি পূরণ করলেন না। শুরুতেই আপনি লড়াইয়ের আগেই কিন্তু আপনি সাদা পতাকাটা তুলে দিলেন। একাদশে 5টি পরিবর্তন, এটা কিভাবে সম্ভব? এটা কখনো হয় যেখানে আপনি মানে এই সুযোগটা আপনি আর কখনো যুগে যুগে পর হয়তো আসবে এরকম একটা সুযোগ যে পাকিস্তানকে আপনি হোয়াইট ওয়াশ করার চান্স পেয়েছেন। সেখানে আপনি 5টি পরিবর্তন এনে কিন্তু আপনি যেটা করলেন, যে মানে যেটা হয় না, একটা বিজ্ঞানী তাদের ল্যাবরেটরিতে একটা গিনিপিগ, মানে সে নিজেই লাস্টে গিনিপিগ হয়ে গেছে পরীক্ষা করতে গিয়ে। তো এই পরীক্ষাটা তো আমরা চাইনি, এই ধরনের পরীক্ষা আমরা দেখতে চাইনি। লিটন যেটা বলছিলেন ভবিষ্যতের কথা, তাই বলে একটি ম্যাচে 5টি পরিবর্তন, এটা কখনো হয়? এটা কখনোই মানা যায় না। আসলে আপনি যেটা বলছেন রিজার্ভ বেঞ্চের গরম দেখাতে গিয়ে কিন্তু আসলে আমরা ওই ডিপ ফ্রিজের ঢাকনাটাই যেন খুলে ফেললাম, আমরা প্রকাশ করে দিলাম যে আমাদের রিজার্ভ বেঞ্চটা কেমন। এটা আসলে দুইটা দিক হতে পারে। একটা হচ্ছে যে আপনার অতি কনফিডেন্স যে আমরা এটা পারবো। আরেকটি দিক হতে পারে এমন যে কয়েকজনকে নিয়ে আসলে আমরা কথা হয় যে এ থাকলে ভালো হতো, সে থাকলে ভালো হতো, সেটা কিন্তু কালকে প্রমাণিত হয়ে গেছে যে আসলে কারা থাকলে ভালো হতো। তবে আপনি যেটা আমরা দেখছি যে 5টি পরিবর্তন কিন্তু হয় না, আপনি পরিবর্তনগুলো করতে হয় 2টি 3টি এরকম হতে পারে। তাই বলে 5টি পরিবর্তন একটা, যেখানে মুস্তাফিজ এই সিরিজেই তার ইকোনমি 3-এর নিচে, তাকে আপনি হোয়াইট ওয়াশ ম্যাচে রাখছেন না। আপনি পারভেজ ইমন ফার্স্ট ম্যাচে তিনি দারুণ রান করেছেন, তাকে আপনি রাখছেন না। এটা কিভাবে হয়? তার মানে আপনি শুরু থেকেই আপনার আসলে এই ম্যাচটি, আমি জানি না ম্যাচটি তারা কিভাবে নিয়েছে, কিন্তু আমার মনে হয় যে শুরু থেকে আমরা আত্মসমর্পণ করে দিয়েছি, সাদা পতাকা তুলে দিয়েছি। এই জায়গাটাতে একটা বিষয় ঠিক কিনা, যে আমরা জানি যে একটা টিম গড়ে তোলার একটা ব্যাপার থাকে, টিমের ভেতরে একটা সিনক্রোনাইজেশনের ব্যাপার থাকে। আসলে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ? আমার রিজার্ভ বেঞ্চটা বাজিয়ে দেখাটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি দলের ভেতরে সিনক্রোনাইজ করার যে বিষয়টা সেটা তৈরি করা, একই সঙ্গে একই প্লেয়াররা একসঙ্গে খেলতে খেলতে তৈরি হওয়া? যেহেতু এই সিরিজটাকে আমরা বলছিলাম যে ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি কিংবা এশিয়া কাপের প্রস্তুতি, সেক্ষেত্রে দলের ভেতরে বোঝাপড়াটা তৈরি করা, সেটা আসলে উইনিং কম্বিনেশন ধরে রেখে করাটা বেশি গুরুত্বপূর্ণ। না, যেটা বললাম যে আপনি এটা কিন্তু যদি আমরা এশিয়া কাপের প্রস্তুতি ধরি, যে সেটা কিন্তু এটা আইডিয়াল প্রস্তুতি না। মিরপুরে কখনোই কোনো সিরিজের কিংবা কোনো টুর্নামেন্টের আইডিয়াল প্রস্তুতি হতে পারে না। সেখানে কিন্তু আপনার যেহেতু আমরা একটা চান্স পেয়ে গেছি হোয়াইট ওয়াশ করার, ম্যাচটি জেতার, এটা একটা কনফিডেন্স দিত। এবং আমি যেটা বললাম যে ওই যে আপনি যেটা বলছেন ছন্দে থাকা, মানে সিনক্রোনাইজ করা যে একটা দলের, সেখানে আপনি 5টি পরিবর্তন আশা করতে পারেন না। সেখানে বড় জোর 3টি পরিবর্তন হতে পারে, তাই বলে 5টি পরিবর্তন হয় না। আপনার প্রত্যেকটা জায়গার কিন্তু ব্যাকআপ থাকে এক একটা, যদি আমরা ধরি সেই ব্যাকআপ আপনি 5টি আপনি ভেঙে ফেলেছেন। সেখানে আপনি আসলে প্রতিপক্ষকে আগেই জানিয়ে দিয়েছেন যে আমরা আসলে আজকে ব্যাকফুটে খেলবো। আমরা আসলে খুব বেশি সিরিয়াসলি নিচ্ছি না বিষয়টা, প্রতিপক্ষ হয়তো বা সেটা ধরে ফেলেছে। কিন্তু একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশের ব্যাটারদের লম্বা ইনিংস খেলাতে একটা দুর্বলতা রয়েছে, এবং গতকালকের যে ম্যাচটা সেখানে উইকেটটা তুলনামূলক ভালো বলা হচ্ছে। সেটা যেমন লিটন দাস নিজেও বলেছেন, একই সঙ্গে পাকিস্তানের ক্রিকেটাররাও সেটা বলছেন যে আগের 2 ম্যাচের তুলনায় লাস্ট ম্যাচটাতে উইকেটেরটা তুলনামূলক ভালো ছিল। সেক্ষেত্রে এই বিষয়টা আরেকবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখালো কিনা যে যেখানে ব্যাটিং সারফেস হবে সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেন না। না, সেটাই আপনি যেটা বলছিলেন যে কালকে পাকিস্তান কোচকেও কিন্তু খুশি দেখিয়েছে। তা সে কিন্তু প্রথম 2টো ম্যাচে আমরা দেখেছি যে তার মুখ চোখ এমন অবস্থা, মানে ছেড়ে দে মা কেঁদেবাজি অবস্থা, এবং তার অ্যাটিটিউড দেখে মনে হচ্ছিল সে পারলে পরে লাহোরের পিচটা ট্রেতে করে এনে মিরপুরে বসিয়ে দিক। তো সেই ক্ষেত্রে কালকের উইকেট দেখে নিশ্চয়ই তিনি খুশি হয়েছেন। এবং যেটা বললেন যে উইকেটটাতে শুরুর দিকে যদি আমরা দেখি, শুরুর দিকে বল হার্ড থাকে, এবং সেটা কিন্তু সাহেবজাদা ফারহান, তাকে ক্রেডিটটা দিতেই হবে। তার ব্যাট সুইং যেটা তিনি করতে পারেন, তিনি
সব ধরনের শট খেলেছেন কিন্তু কালকে, স্লগ খেলেছেন, স্ট্রেট ড্রাইভ করেছেন, মানে আপনি সব মানে পাওয়ার হিটার, এবং সে 5টা সিক্স মেরেছে, সেখানে কিন্তু তফাৎটা করে দিয়েছে। এবং এইখানে আমাদের ল্যাকিংটা ছিল আসলে আমাদের পাওয়ার প্লের বোলিং। আমরা মুস্তাফিজের এক ওভার, তানজিমের এক ওভার কিন্তু আমরা এখানে মিস করেছি। এবং সেখানে যেটা হয়েছে যে পাকিস্তানি ব্যাটাররা যখন এত ভালো করেছে, তখন আমাদের আসলে লিটন যেটা বলছিলেন যে আমরা চিন্তাই করতে পারিনি, এই মানসিকতা আমাদের ছিল না যে 180 হতে পারে, সেখান থেকেও একটা ধাক্কা খেয়েছি। এবং আপনি যে আরেকটি যেটা প্রশ্ন করলেন যে এই ধরনের পিসে কি এই ধরনের মানে কন্ডিশন আইডিয়াল কন্ডিশন কিনা, আমি কখনোই মনে করি না যে এটা আইডিয়াল কন্ডিশন। এই ম্যাচটা যদি আপনি প্রস্তুতি হিসাবে নিতে হতো, তাহলে আপনাকে এইটা সিরিজটা হয়তো আমি মনে করি যে চিটাগাংয়ে কিংবা সিলেটেও দেওয়া যেতে পারতো। নিঃসন্দেহে, কিন্তু যখন সিচুয়েশনটা এরকম যে সামনে এশিয়া কাপ রয়েছে এবং ওয়ার্ল্ড কাপের প্রস্তুতিটা রয়েছে, সেক্ষেত্রে হয়তোবা একটু স্পোর্টিং উইকেটটা দরকার পড়ে। সেক্ষেত্রে ধরেন এরকম একটা স্পোর্টিং উইকেট তৈরি করা হলো যেখানে কিনা ব্যাটসম্যানদের ব্যাটে বলটা ঠিকঠাক মতো আসবে, সেই সুযোগটা বাংলাদেশের ব্যাটসম্যানরা কাজে লাগাতে পেরেছেন কিনা, যেটা কিনা গতকালকে পাকিস্তানের ব্যাটাররা করেছেন। না, সেটাই আমরা যদি দেখি যে বাংলাদেশ লাস্ট 200 রান করেছে বোধহয় শারজাতে, একটি ম্যাচে 200 করেছে, তারপরে কিন্তু সেভাবে তাদের রান হয়নি। লাহোরে 197 মনে একটা ছিল, এবং শ্রীলঙ্কাতে হাই ছিল 177, মানে সবখানে। এবং কালকে লিটনও পরিষ্কার বলে দিয়েছেন সিরিজের পরে যে এই সিরিজটা আমাদের জিতিয়েছে আসলে বোলাররা, তাহলে আমাদের ব্যাটাররা কি করছেন। ব্যাটাররা কিন্তু যতই আমরা সিরিজ টানা দুটো জিতি, ব্যাটারদের এখানে কিন্তু একটা ল্যাকিং থেকেই যাচ্ছে। আমরা কোনোভাবেই কিন্তু 200 ক্রস করতে পারছি না, কিংবা আমরা চেস করতে গিয়ে যদি 180 হয়ে যাচ্ছে, 170 হয়ে গেলে কিন্তু আমরা ভেঙে পড়ছি, 100-র আশেপাশে আমরা অল আউট হয়ে যাচ্ছি। সেক্ষেত্রে একটা বিষয় বারবারই আসলে আসছে যে লো স্কোরিং ম্যাচটা সেক্ষেত্রে বাংলাদেশের জন্য সুবিধাজনক হয়। যেমন প্রথম দুটো ম্যাচ যেখানে আসলে উইকেটে ব্যাটসম্যানরা দাঁড়াতে পারছিলেন না, বল অনেক বেশি লো হয়ে যাচ্ছিল, সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব বেশি লং ইনিংস খেলতে পারেন না, প্রতিপক্ষের ব্যাটসম্যানদেরকেও সেই সীমাবদ্ধতা দেওয়া উইকেটের মাধ্যমে, সেই ট্যাকটিক্সেই কি বাংলাদেশ প্রথম দুটো ম্যাচ জিতেছে কিনা? একদমই, আমার 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 সেটাই মনে হয়। কারণ আমাদের যে বোলাররা এবং আমাদের যে পাওয়ার প্লে বোলিং, ডেথ বোলিং বলেন, ওইটা এত কৌশলী ছিল তারা। পাকিস্তান কিন্তু এটা আসলে অতটা প্রত্যাশা করেনি, তারা কিন্তু শুরুতেই একটা ধাক্কা খেয়ে গিয়েছিল বাংলাদেশের বোলিং স্ট্র্যাটেজির কাছে। তো আমার মনে হয় যে ব্যাটিং যেটা আমরা বলছি যে মিডিল অর্ডারে, আপনি কালকে দেখেন আপনি যে মিরাজ যেখানে খেলেছে, কিংবা নাইম শেখ, এই দুটো নাম আসলে আমাকে বলতেই হচ্ছে আলাদা করে যে তাদের কাছে কিন্তু মানে যে প্রত্যাশাটা ছিল, তাদের সমর্থকদেরও নিশ্চয়ই তারা কালকে বলবেন না, কালকে ম্যাচ দেখার পর অন্তত বলবেন না যে এটা পারফেক্ট ছিল। নিঃসন্দেহে, এবং সেই পারফেকশনের জায়গা থেকে আসলে আমরা বারবারই যে প্রশ্নটা সামনে আসে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা লম্বা ইনিংস খেলতে পারেন না। সো সামনে নিশ্চয়ই এশিয়া কাপ রয়েছে, যেটা খুব সম্ভবত আরব আমিরাতে হতে যাচ্ছে, সেই জায়গায় ব্যাটসম্যানদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে কিনা, কারণ বাংলাদেশ আসলে ব্যাটসম্যানরা লম্বা ইনিংস প্রত্যাশা করা হচ্ছে, এবং এই স্পোর্টিং সার্ফেসে অনেক হয়তো বা 200+ রান অনেক বেশি হবে, সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অবশ্যই চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এবং আমরা যেটা দেখি এখন কিন্তু আধুনিক টি-20 ক্রিকেটে 170 180 খুবই নর্মাল, যে কোনো পিচে এটা হয়ে থাকে। সেখানে আপনি আরব আমিরাতে খেলা হবে, আপনার আমরা যতদূর জানি দুবাই এবং আবুধাবিতে, শারজাতে হচ্ছে না, সেখানে কিন্তু আপনার রান প্রচুর রান হয়। এবং সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে আমাদের দলে যে একটি কথা আমি একটু বলতে চাচ্ছি, বেশ করে যে নাইমকে নিয়ে আপনার যে পরীক্ষাটা করা হলো, এবং নাইম এবং মিরাজ এদেরকে দিয়ে কি আপনি 200 রান 180 রান চেস করা কিংবা করাটা কি সম্ভব? নাইমকে আমার মনে হচ্ছে বরাবরই আমার মনে হচ্ছে, এবং বিজয়ের একটা ডেমো মনে হচ্ছে যে তিনি কিন্তু এনামুল হক বিজয়ের মতনই, তাকে নিয়ে যেটা প্রমাণিত হয়ে গেছে যে তারা এই ফর্মেটে আসলে পারফেক্ট না। আপনি নাইমকে যদি বলেন, তাকে মনে হচ্ছে যে হেভিওয়েট বক্সিংয়ের ভিতর তাকে মানে ওয়েল্টার ওয়েটের একটা প্লেয়ারকে নামিয়ে দিয়েছেন, এবং এক্ষেত্রে কি হয়, সে কিন্তু শুধু হারছে না, সে কিন্তু আহতও হচ্ছে, পাঞ্চ খাচ্ছে। তো এইটা একটা ক্রিকেটারের জন্য মারাত্মক ধরনের ধাক্কা, এবং এই দায়টা কিন্তু আমি বলবো যে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের, তারা কিন্তু তাকে বারবার এই মঞ্চের তাকে ঠেলে দিচ্ছেন, তাকে মানে জোর করে কিন্তু ওটা হয় না। মিরাজকে আপনি জোর করে টেনে হিসটা আপনি সাকিব বানাতে চাচ্ছেন, সেটা কিন্তু হচ্ছে না। তো এই দুইটা রিয়ালিটি মেনে নিতেই হচ্ছে। নিঃসন্দেহে আমরা একটু একদম সংক্ষেপে জানতে চাইবো যে বাংলাদেশের এসিসির যে মিটিংটা ছিল, সেই মিটিংয়ে আলটিমেটলি কোনো সিদ্ধান্ত আসলো না এখন পর্যন্ত। ভারতের উপর অনেক বেশি বাংলাদেশের অনেক বেশি নির্ভর করতে হচ্ছে। ভারতের কাছে আসলে ভারত বিসিসিআই অংশ নেবে কিনা সেই সিদ্ধান্তটা আসেনি, অর্থাৎ
মিটিংটা হলো কিন্তু কোনো সিদ্ধান্ত আসলো না, বিষয়টা আসলে কেমন দাঁড়ালো শেষ পর্যন্ত? না, সিদ্ধান্ত যেটা আসেনি, একেবারেই যে আসেনি তা না। আমার মনে হয় যে এই মিটিংটা বাংলাদেশে যেটা হয়েছে, ঢাকাতে যে এজিএমটা হয়েছে এসিসি, সেটাতে বড় সাফল্য হয়েছে যে সব কটা দল কিন্তু অংশগ্রহণ করতে পেরেছে। 25টা দেশের ভিতর 19টা দেশের প্রতিনিধিরা সরাসরি এসেছেন, বাকি দেশগুলো অনলাইনে মিটিং করেছেন এবং একটি জায়গায় তারা পৌঁছেছেন। হয়তো তারিখটা হয়নি, যে তারিখ এবং ভেন্যুটা ঠিক হয়নি, বাট একটা ব্যাপারে কিন্তু কালকে সিদ্ধান্ত হয়ে গেছে যে এশিয়া কাপটা হচ্ছে। এবং এটার ফলে যেটা হলো যে ভারতের, যেটা আমরা শুনেছিলাম যে তারা বয়কট করতে পারে ঢাকাতে এজিএম হলে, এটা কিন্তু একটা শঙ্কার মেঘ তৈরি করেছিল এবং অবশেষে কিন্তু সেটা কেটে গিয়েছে। এবং একটা যেটা হয়েছে যে দ্বিধাভক্তি থেকে, বড় ধরনের দ্বিধাভক্তি থেকে কিন্তু আমরা আসলে একটা রিলিফ পেয়েছি। কারণ এটা না হলে কি হতো, এক সাইডে চলে যেত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই ধরনের দলগুলো, এবং অন্যদিকে ভারত কিন্তু গুছিয়ে নিয়েছিল শ্রীলঙ্কাকে দিয়ে। তো সব মিলিয়ে কিন্তু একটা দ্বিধাভক্তির একটা ছায়া ছিল, সেটা কিন্তু আসলে মানে আপনার বলবো যে কেটে গেছে, এবং এটাই এই এসিসি মিটিং এর সাকসেস নিঃসন্দেহে। এবং আমরা আসলে প্রত্যাশা করতে চাই যে দারুণ একটা এশিয়া কাপ হোক, সেটা ভেন্যু যেটাই হোক না কেন, বাংলাদেশের সাফল্যটা আসলে আমরা সেখানে চাই। এবং লিটন দাসের কথায় যেটা মনে হয়েছে যে তারা আসলে চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট নিয়ে এশিয়া কাপে অংশগ্রহণ করতে চায়, এবং আমরাও আসলে সেই প্রত্যাশা করতে চাই। দেখা যাক বাংলাদেশ আগে তাকে এই জন্য কিন্তু 200 রানের প্রিপারেশন নিতে হবে, নিঃসন্দেহে, এবং সেটাই আসলে নিশ্চয়ই লিটন দাসের মাথায় বিষয়টা রয়েছে। সঞ্জয় শাহ পিয়াল, অনেক ধন্যবাদ খেলা যোগের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।